আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুলিশের আমাদের আলোচনা ছিল 100, সরি 100 তো নাই, কত পর্যন্ত? 30, 31 ধারা পর্যন্ত, তাই না? আচ্ছা, ছোট্ট আইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আইন। পুলিশ আইনের এক ধারাই হলো পুলিশ, জেলা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট পুলিশ, জেনারেল পুলিশ, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সম্পত্তি, ব্যক্তি, মাছ, গবাদি পশু, নিম্নপদস্থ কর্মচারী। দুই ধারা পুলিশ বাহিনীর সংজ্ঞা। 2 এর ক হলো রোদ পুলিশ, একাধিক পুলিশ জেলাকে একটি পুলিশ জেলা, একটি পুলিশ জেলাকে একাধিক পুলিশ জেলা। 2 এর ক হলো ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা প্রয়োগ করার জন্য অফিসার নিযুক্ত। 2 এর গ হলো কর্মচারী কর্মকর্তা নিয়ে বাহিনী গঠিত হবে। ঘ, এক পুলিশ কর্মচারীকে অন্য পুলিশ জেলায় নিয়োজিত করা যাবে। সরকার নিজে পুলিশ বাহিনী তত্ত্বাবধান করবেন, সরকারের সম্মতি ছাড়া কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আইজিপি মহোদয় বাংলাদেশের সমগ্র জেলায় পুলিশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন এবং জেলা পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে বা নিয়ন্ত্রণে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের হাতে ন্যস্ত থাকবে। আইজিপি মহোদয় বাংলাদেশের সকল 4-এর কয়েকজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল পুলিশ নিযুক্ত করা হবে। আইজিপি মহোদয় বাংলাদেশের সকল জেলায় একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতার অধিকারী। 5, সাথে হলো অযোগ্যতা, দুষ্ত্রুটি, কর্তব্য অবহেলার কারণে ঊর্ধ্বতন পুলিশ অফিসার, আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত আইজি অধস্তনদেরকে লঘুদণ্ড, গুরুদণ্ড প্রদান করতে পারেন। গুরুদণ্ড হলো বরখাস্তকরণ, অপসারণ, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। লঘুদণ্ড হলো তিরস্কার, সতর্কীকরণ। অতিরিক্ত ডিল, ফেটিক ডিউটি, আটক বা নজরবন্দি, তাই না? আচ্ছা, এছাড়াও গাফিলতিপূর্ণ কাজের জন্য 4টা শাস্তির কথা আমরা পড়ছিলাম। এগুলো আগে গুরুত্বপূর্ণ ছিল না, এখন গিয়ে গুরুত্বপূর্ণ হয়েছে। বলতে পারবেন? বলা যাবে? সাইফুল্লাহ সর্দার, বলতে পারবেন পুলিশ আইনের 7 ধারার এই 4টে শাস্তি গাফিলতিপূর্ণ কাজের জন্য? বলা যাবে ইয়েস অর নো? হাত উঠান, বললে বলেন ইয়েস অথবা নো। পারা যাবে 4টে শাস্তি? এই মুহূর্তে মনে করতেছেন, তাই তো? সুজন রহমান, বলতে পারবেন? বলা যাবে? বলেন তো, কি 4টে শাস্তি পড়াইছিলাম? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এক মাসের অনাধিক এক মাসের সমপরিমাণ বেতন, হুম। তারপর হয়েছে 15 দিনের 15 দিনের ব্র্যাকে আটক, হুম। তারপর হয়েছে 3 নম্বরে হয়েছে সদাচারের বেতন থেকে বঞ্চিত, হুম। তারপর হয়েছে কোনো বিশেষ ভাতা থেকে বঞ্চিত। ঠিক আছে। এগুলো কখন কিভাবে কাজে লেগে যাবে আপনারা বুঝতেই পারবেন না, বুঝছেন? মানে অনেক কিছু পড়া আমরা একটু আচ্ছা। বেশি পড়তেছি, কিন্তু কখন কোনটা কিভাবে কাজে লাগবে আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন যে আসলে এটা অনেক বেশি কাজে লেগে গেছে। গুরুদণ্ডের আর লঘুদণ্ডের প্রধান পার্থক্য কয়টা? যদি এমসিকিউ প্রশ্ন আসে, গুরুদণ্ড এবং লঘুদণ্ডের প্রধান কয়টা পার্থক্য আছে? 2টা। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। গুরুদণ্ডের জন্য প্রসিডিং করতে হয়, লঘুদণ্ডের জন্য বিভাগীয় প্রসিডিং করতে হয় না।
আচ্ছা, সাময়িক বরখাস্ত, সাময়িক সময়ের জন্য কর্তব্যচ্যুতিকে সাসপেনশন বা সাময়িক বরখাস্ত বলা হয়, তাই না? এটা কি বৈধ? হ্যাঁ, তাকে চাকরিতে রাখতে গেলে যদি স্বার্থের জনস্বার্থের পরিপন্থী হয় তাহলে বৈধ। ক্ষমতা থাকবে, দায়ী দায়িত্ব থাকবে না, কিন্তু নিয়ম নীতিগুলা কি ঠিকই বহাল থাকবে। সার্টিফিকেট পাবে, কোনো কারণে চাকরি চলে গেলে সার্টিফিকেট দিয়ে দিতে হবে। নিয়োগপত্র 8 ধারা। চাকরি থেকে ইস্তফা দানের নিয়ম 9 ধারা। আইজিপি মহোদয়ের অনুমোদন ছাড়া অন্য কোনো চাকরি বা নিয়োগ অংশগ্রহণ করতে পারবে না। 10 ধারা। আইজিপি মহোদয়ের প্রশাসনিক কার্যে আদেশ প্রদান করার ক্ষমতা। 12 ধারা। পুলিশ সুপার কর্তৃক অতিরিক্ত পুলিশ মোতায়েন করার ক্ষমতা কত? 13 ধারা। জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে বা নির্দেশে তাদের ব্যয়ভার আবেদনকারীগণ বহন করবেন। আবেদন করার পর পুলিশ উঠায় নেওয়ার জন্য আবেদন করলে 1 মাস পর্যন্ত ব্যয়ভারটা কি করতে হবে? বহন করতে হবে। পুলিশ আইনের 14 ধারা, ইন্সপেক্টর জেনারেল কর্তৃক সরকারের সম্মতি নিয়ে রেল, খাল, টেলিগ্রাম এলাকায় অতিরিক্ত পুলিশ আর রেলওয়ে রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীতে রূপান্তর। 14 ক। 15 ধারা হলো উপদ্রব এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে বা করতে হবে এই মর্মে কি করতে পারবে? সরকার গেজেট প্রকাশ করতে পারবে। কি গেজেট বা অতিরিক্ত পুলিশ মোতায়েন করার প্রয়োজন মর্মে কি করতে পারবেন? আদেশ প্রদান করতে পারবেন। আর এই আদেশ পাওয়ার পরে এলাকার পুলিশ ছাড়া অন্য এলাকা থেকে পুলিশ নিয়ে এসে ওই এলাকার ভিতরে অতিরিক্ত পুলিশ কি করা হবে? মোতায়েন করা হবে। 15-2, তাদের ব্যয়ভারকে অধিবাসীগণ ব্যবহার ব্যয় প্রদান করবেন। 3-4 হলো জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিবেন। 5 হলো কোনো কোনো ব্যক্তিকে কি করবেন? এই ব্যয় বা প্রদান থেকে অব্যাহতি প্রদান করবেন। আর 6 হলো সময়, 6 লাগবে না। অতিরিক্ত পুলিশ, এই 15 ধারার অতিরিক্ত পুলিশ যারা উপদ্রব এলাকায় নিয়োজিত করা হবে সেটাকে বলা হবে কি পুলিশ? পিউনিটি পুলিশ। আর এদের ব্যয়ভার বাবদ এই এলাকার লোকজনের কাছ থেকে যেটা আদায় করা হবে সেটাকে বলা হবে পিউনিটিভ ট্যাক্স বা পিটুনি খড়। ওকে। পুলিশ আইনের 17 ধারা, 16 ধারা দরকার নেই আমাদের। 15 ক একটু নিতে পারেন। আবেদনটা কতদিনের ভিতরে করবেন? কতদিনের ভিতরে? 1 মাসের ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করবেন। ঠিক আছে? কারা? যারা ওই এলাকার ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জীবন সম্পত্তির। 17 ধারা, কোনো এলাকার নিয়োজিত পুলিশ দ্বারা যদি আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? পুলিশ অফিসার আবেদন করবেন ম্যাজিস্ট্রেটের কাছে যে আমাদের আরো কিছু পুলিশ দরকার। কি পুলিশ এগুলো? স্পেশাল পুলিশ। ম্যাজিস্ট্রেট এগুলো কি করবেন? নিযুক্ত করবেন। পুলিশের আবেদন ছাড়া ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট সত্য প্রণোদিত হইয়া বা নিজের ইচ্ছাতেও তিনি এটা করতে পারেন। পুলিশ আইনের 17 এক, এই ধরনের পুলিশের তালিকা দ্রুত তিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে প্রেরণ করবেন। 17-2 উপধারা। 18 ধারা হলো তাদের দায়ী দায়িত্ব, ক্ষমতা, সুযোগ সুবিধা। 19 ধারা হলো তাদের শাস্তি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার অনুযায়ী 50 টাকা, তাই না? আর 20 ধারা, তারা নির্দিষ্ট ক্ষমতা বা দায়িত্বের চাইতে অতিরিক্ত ক্ষমতা দায়িত্ব পালন করবেন না। পুলিশ সর্বদা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। সর্বদাই মানে কি? অন ডিউটি মানে কি? 24 ঘন্টা। 24 ঘন্টা কাজে আমরা কি নিয়োজিত। আচ্ছা, এরপরে হলো কি? অফিসার হিসেবে কি করা যাবে? নিযুক্ত করা যাবে। আপনাদেরকে একটা কথা বলি, আসলে তারা ওরা ওখানে 5-6টা গ্রুপ এর মধ্যে মনে হয়। আপনাদের যে এই লিঙ্কটাতে যে ক্লাস হচ্ছে, পরবর্তী যে তারিখে ক্লাস না থাকবে সেম এই লিঙ্কটাতেই জয়েন করেন, বলে দিচ্ছি না আমি আপনাদেরকে ওই ব্যাচটাতে জয়েন করার জন্য। মানে এই লিঙ্কটাতেই তো ওই ক্লাসটা অনেকেই তো জয়েন করেন, আমি ভিডিওতে দেখি। আমি তো বলে দিছি এই কথাটা যে এই লিঙ্কটাতেই, আমি তো লিঙ্কটা চেঞ্জ করতেছি না এই জন্য যে আপনারা এই লিঙ্কেই ফৌজদারি ক্লাসটাতে জয়েন করবেন। সেম কথা তো। অনেকেই তো আমি দেখি ভিডিও মোডে আপনারা আছেন, জয়েন করতেছেন। তাহলে যারা এখনো জানেন না, বলে দিচ্ছি যে এই সেম লিঙ্কটাতেই আপনারা পরের দিন জয়েন করবেন 8:30টায়। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, যদি ইচ্ছা থাকে আর কি বা সুযোগ থাকে। অনেকে লাগবে না, কারণ ফৌজদারি ক্লিয়ার আছে, যথেষ্ট পরিমাণ ভালো ধারণা হয়ে গেছে, তাদের লাগবে না, অসুবিধা নেই। ফৌজদারি কার্যবিধি আইনের ফৌজদারি পুলিশ আইনের 23 ধারা, পুলিশের দায়িত্ব এবং কর্তব্য: উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা, বৈধ পরোয়ানা তামিল কার্যকর করা, সর্বসাধারণের শান্তি সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা, যথাস্থানে রিপোর্ট করা। 4 নাম্বার, অপরাধ প্রতিরোধ নিবারণ করা। 5 নাম্বার, পাবলিক nuisance নিবারণ করা। 6 নাম্বার, অপরাধের বৃত্তান্ত বা রহস্য উদ্ঘাটন করা। 7 নাম্বার, অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। 8 নাম্বার, গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। এই কাজগুলো করতে গিয়া জুয়ার আড্ডা, মদের আড্ডা ও উচ্চ শৃঙ্খল লোকজন চলাচল বা সন্দেহজনক স্থানে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবেন, তথাপি বা সেখানে কি আছে তল্লাশি বা পরিদর্শন করতে পারবেন। পুলিশ আইনের 23 ধারা।
অপরাধের সংবাদ এই পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং আইনসঙ্গত পরোয়ানার জন্য আবেদন করবে। 24 পিআরবি 213 বিধি। পুলিশ আইনের 25 কোনো বেওয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি পুলিশ অফিসার হেফাজতে নেবে, পর তালিকা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দিবে। পুলিশ আইনের 25 প্রবিধানে 251 ফৌজদারি 523-1। পুলিশ আইনের 26 দ্বারা এই সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে 6 মাস সময় দিবে। ফৌজদারি 523-2 পুলিশ আইনের 26-1 দ্বারা। এই সম্পত্তি ক্রয়শীল পচনশীল হইলে ম্যাজিস্ট্রেট কি এই সম্পত্তি 6 মাসের ভিতরে যদি মালিকানা প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে জেলার ম্যাজিস্ট্রেট বিক্রয়ের আদেশ দিতে পারবে। পুলিশ আইনের 27 দ্বারা, ফৌজদারি কার্যবিধি আইনের 524 দ্বারা। 500 কত দ্বারা? 24 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের আপনার ইচ্ছা করলে 525-এর সাথে 26-2 ব্যবহার করতে পারবেন। কি করতে পারবেন? 26-2 দ্বারাটা ব্যবহার করতে পারবেন। বরখাস্তকৃত পুলিশ কর্মচারীদের শাস্তি কত? 200 টাকা 6 মাস, নাকি? 200 টাকা 6 মাস। যদি তিনি নিয়োগের অবসান ঘটে, কাগজপত্রগুলো, সার্টিফিকেট, সরকারি মালামালগুলো জমা না দেয়। 29 দ্বারা সুনির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি। কি কি অপরাধগুলা? কর্তব্যচ্যুতি নিয়ম রেগুলেশন অমান্য করা 1 নাম্বার, কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা 2 নাম্বার, 3 নাম্বার পুলিশের 9 ধারার বিধান অমান্য করা, 4 নাম্বার ছুটিতে গিয়ে হাজির হইতে ব্যর্থ হওয়া, 5 নাম্বার 10 ধারার বিধান অমান্য করা, 6 নাম্বার বিরুতার অপরাধে অপরাধী, 7 নাম্বার হেফাজতে শারীরিকভাবে অন্যায়ভাবে নির্যাতন করা। তাই না? কত? 3 মাসের বেতন সম পরিমাণ জরিমানা, 3 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সভা সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, কোন পথে যাবেন না যাবেন ইত্যাদি। 30-এর পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে লাইসেন্স প্রদানে বাধ্য করবেন। 30-এর কত? 2। 30-এর 2 দ্বারা শর্ত সাপেক্ষে তাদেরকে লাইসেন্স প্রদান করবেন। পুলিশের 30-এর 3 দ্বারা। 30-এর 4-এ হলো কি করতে হবে? উৎসব অনুষ্ঠান গান বাজনার জন্য শর্ত, লাইসেন্সের ভিতরে শর্ত দিয়ে দিতে পারবেন। আর এইগুলো মেনে সমাবেশ করলে সেটাই বৈধ শান্তিপূর্ণ সমাবেশ। আর এই সমাবেশ যদি শর্ত অমান্য করে, 30 ক-এর 1-এ কি করতে হবে? বন্ধ করার বা ছত্রভঙ্গের আদেশ দিতে হবে। 30 ক-এর 1। আর এই আদেশ অমান্য করেও যদি কেউ সমাবেশ করে, তাহলে সেটা অবৈধ জনতা বা অবৈধ সমাবেশ হিসেবে গণ্য হবে। 30 ক-2, 127, 28, 29, 30 ধারার বিধানগুলোই প্রযোজ্য হবে। যে সমাবেশ বৈধ শান্তিপূর্ণ, সেটার দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশ অফিসারের উপর পড়তে হবে। তাই না? এছাড়া মদের আড্ডা, জুয়ার আড্ডা ইত্যাদি শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার উপর পড়তে হবে? পুলিশ অফিসারের উপর, নাকি? হ্যাঁ, এরকম না। কোনো জনসাধারণের চলাচলের স্থান, কোনো ধর্মীয় কোনো স্থান, কোনো উপাসনালয় হইতে পারে, কোনো অবতারণ ঘাট হইতে পারে, কোনো বাজার হইতে পারে, হাট বাজার, তাই না, ইত্যাদি স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার? পুলিশ অফিসারের উপর পড়তে হবে। পুলিশ আইনে কত দ্বারা? 31 দ্বারা। পুলিশ আইনের 31 দ্বারা। তাহলে যে সমাবেশটা শান্তিপূর্ণ, এটা শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য হাট বাজার, অবতারণ ঘাট, চলাফেরার স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার উপর? পুলিশ অফিসারের উপর পড়তে হবে। এটাও পুলিশের দায়িত্ব কর্তব্যের দ্বারা। দ্বারা কত? 31 দ্বারা। কত? 31। পারবেন না? জনসাধারণের চলাচলে রাস্তাঘাট শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? পুলিশ অফিসারের উপর। 31। পুলিশ আইনের 32 দ্বারা। পুলিশ আইনে সবচেয়ে বেশি প্রশ্ন হয় পুলিশ আইনের 7 দ্বারা কেন্দ্রিক। পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশের যে জায়গাটা আছে, এই জায়গাটা পুলিশ আইনের 23, 29, পুলিশ আইনের 30 দ্বারা, আর পুলিশ আইনের 34, 34 ক, আর হলো জেনারেল ডায়েরি। ঠিক আছে, এই 6-7টা দ্বারা পুলিশ আইনের প্রশ্নের জন্য আর কি। বাকিগুলো খুচরা প্রশ্ন হয়, কয়েকটা দ্বারা যুক্ত করে একটা প্রশ্ন। কিন্তু সবটাই আমাদের কি রাখতে হবে? দখলে রাখতে হবে। পুলিশ আইনের 32 দ্বারা শাস্তি কার? পুলিশ আইনের 32 দ্বারা কার শাস্তি? এই যে উপরে 3টা দ্বারা পড়ে আসছেন না, অবৈধ জনতা লাইসেন্স শর্ত অমান্য করলো, শোভাযাত্রা অংশগ্রহণকারী ব্যক্তিরা, তারা যদি শর্ত অমান্য করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে পুলিশ আইনের 32 দ্বারা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে অনূর্ধ্ব 200 টাকা পর্যন্ত জরিমানা দণ্ডিত হবে। 200 টাকা পর্যন্ত কি হবে? জরিমানা করা যাবে। তাহলে এটা কি বেআইনি সমাবেশের শাস্তি, নাকি ওই যে শোভাযাত্রা যারা লাইসেন্স সে শর্ত অমান্য করলো তাদের? তাদের। তাহলে ওই যে লাইসেন্স নিতে হবে, লাইসেন্স না নিলে বা লাইসেন্সের শর্ত অমান্য করলে, মৌখিক নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি হবে পুলিশ আইনের 32 দ্বারা। সহজে মনে রাখবেন। কত? অনূর্ধ্ব মানে অনধিক 200 টাকা পর্যন্ত জরিমানা দণ্ড প্রদান করা হবে। তাহলে পুলিশ আইনে এখন পর্যন্ত যে ম্যাজিস্ট্রেটের শাস্তিগুলো পড়ে আসছে বলতে পারবেন? 32 পর্যন্ত বলা যাবে? যদি বলতে পারেন,
তাহলে বলবো যে পুলিশ আইনে গুরুত্ব দিয়েছেন, পুলিশ আইনও সাক্ষ্য আইন ফৌজদারির মতো গুরুত্ব দিয়েই পড়ছেন। তাহলে প্রথম ছিল পুলিশ আইনের 19 ধারা। কত ধারা? 19। ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে 50। কত? 50। তারপরে 19-এর পরে গিয়ে পড়ছি আমরা কত? 28। 200 টাকা এবং 6 মাস। 200 টাকা, 6 মাস। তারপরে পড়ছি কত? 29 ধারা। কত? 3 মাসের বেতন, 3 মাসের কারাদণ্ড। এরপরে পড়লাম কত ধারা? 32 ধারা। কত? 32 ধারা। 32 ধারাতে কত টাকা? 200 টাকা। এরপরে গিয়ে আরো দুইটা পড়বো, 3400 টাইপের ক ধারা? 34 ধারা। এগুলো হলো ম্যাজিস্ট্রেট আদালতের শাস্তির জায়গা। কোন আদালতে? এই 6টা শাস্তির জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হয়ে গেছে অলরেডি। তার মানে এই শাস্তির জায়গাগুলো থেকে কি হয়? পুলিশ আইনের শাস্তির জায়গাটা থেকে এমসিকিউ প্রশ্ন করে। আর 33 ধারা বলতেছে এই যে উপরের 4টা ধারার যে ক্ষমতা, কি? লাইসেন্স প্রদান করার ক্ষমতা, মৌখিক নির্দেশ প্রদান করার ক্ষমতা, ছত্রভঙ্গ করার ক্ষমতা, এই যে পুলিশ অফিসার যে এই ক্ষমতাগুলো প্রয়োগ করবেন, সেই ক্ষমতাগুলো জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার চাইতে বেশি হবে নাকি কম হবে, নাকি জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবে? তো হলো জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে থাকবে। তার মানে শোভাযাত্রা, সমাবেশ ও বৈধ জনতার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা আছে কার নিয়ন্ত্রণে? জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন থাকতে হবে। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটকে টপকায় গিয়া বা তাকে তার সাথে চ্যালেঞ্জিং করে গিয়ে ক্ষমতাগুলা না। ধারা কত? পুলিশ আইনে 33 ধারা। তাহলে পুলিশ আইন অনুসারে জেলা পুলিশের ক্ষেত্রে জেলার পুলিশ সুপারের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের চাইতে কম। পুলিশ আইনে এরকম 2টা ধারা বলা যাচ্ছে। এই 2টা ধারা কি কি বলেন? পুলিশ আইন অনুসারে 2টা ধারায় বলা আছে জেলা ম্যাজিস্ট্রেটের চাইতে পুলিশ সুপারের ক্ষমতা কম, তাই না? পুলিশ আইনেই বলতেছে। এই 2টা ধারা কি কি? কে বলতে পারবেন হাত উঠান? কি কি 2টা ধারা? একটা হলো পুলিশ আইনের 4 ধারা, আর একটা হলো পুলিশ আইনের 33 ধারা। পুলিশ আইনের 4-এ বলতেছে কি? জেলা পুলিশের প্রশাসন ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে। কার? জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন হইতে হবে। আর এখানে বলতেছে কি সমাবেশ শোভাযাত্রার যে পুলিশের ক্ষমতা, এটাও কার নিয়ন্ত্রণে? জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন হইতে হবে। বুঝাইতে পারছি? তাই না? আইনে বলে আর কি। বাস্তব তো কেডা কেডা ক্ষমতাবান বেশি, কেডা সিনিয়র, এটা এক এক জায়গায় এক এক রকম সিস্টেম চলে। ফৌজদারি পুলিশ আইনের পরবর্তী ধারা হলো 34, 34-এর ক। এগুলো কিন্তু গুরুত্ব আছে 2টা ধারা। 34 এবং 34-এর ক ধারা পড়তে হবে, এটা প্রশ্নমুখী হয়। কোনো এক সময় প্রশ্ন হইতো প্রচুর 15, 16, 14 সালগুলাতে। পুলিশ আইনের 34 ধারার শর্ত এবং পূর্ব শর্ত সম্পর্কে লেখুন, তাই না? এরকম প্রশ্ন হইতো। তাহলে পুলিশ আইনের 34 ধারার আলোচনার বিষয়বস্তু হলো পৌর এলাকার ভিতরে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে পুলিশ কর্মচারী বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। তাহলে পুলিশ আইনে কয়টা ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে পুলিশ? জানেন? পুলিশ আইনে কয়টা ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়? কয়টা ধারায়? 2টা ধারায়। 34 এবং 34-এর ক। 34, 34-এর ক, 2 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে 34 ধারা কোন অপরাধগুলো পৌর এলাকায় হইতে পারে, অথবা যেখানে পুলিশ আইনের বিধান প্রযোজ্য আছে সে এলাকাতে হইতে পারে। বুঝছেন? শুধু পৌর এলাকায় যে এরকমটা না, পুলিশ আইনের বিধান যেখানে আছে সে এলাকায় পুলিশ অফিসারের সামনে ক্ষেত্র বিশেষ পোশাক পরিহিত হইতে পারে। এগুলো অনেক কিচ্ছা কাহিনী, এগুলো এখন এত কাজে লাগে না। তাহলে পুলিশ অফিসারের সামনে পুলিশের এখতিয়ারাধীন এলাকায় বা যেখানে পুলিশ আইনের বিধানগুলো আছে, যদি কেউ এই সর্বসাধারণের বিরক্তিকর কার্য বা এই অসুবিধাজনক কোনো কাজগুলা করে, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এবং ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে তাকে 50 টাকা এবং 8 দিন, অনধিক কত? 50 টাকা এবং 8 দিন পর্যন্ত তাকে কারাদণ্ড, সশ্রম বা বিনাশ্রম প্রদান করা যাবে। এ হলো পুলিশ আইনে কত ধারা? 34 ধারা। তাহলে আমরা পড়তাম পৌর এলাকায় পুলিশ অফিসারের সামনে পোশাক পরিহিত অবস্থায় শান্তি ভঙ্গকারী নিম্নোক্ত অপরাধ যদি সংগঠিত হয়, তাহলে যে কোনো পুলিশ অফিসার তাকে কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। শাস্তি কে দিবে? ম্যাজিস্ট্রেট আদালতে। কত টাকা? অনধিক 50। মনে রাখবেন কত টাকা? 50 টাকার চাইতে কম এবং অনধিক 8 দিন কি সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। কিসের জন্য? কোন অপরাধগুলা? ওই যে নিম্নের 8টা অপরাধ। এগুলাকে এক সময় পড়তো অনেকে বলে অনিস কোরামারাপু, তাই না? অনেকে এই এই নিয়ম মুখস্থ করছে।
অনিস কোরামারাপু মানে প্রথম 8টা অক্ষর মূল বইয়ের ভাষায় আর কি। অর্থাৎ অনাবৃত জায়গায় গবাদি পশু কি করা, জবাই করা, বা নিষ্ঠুর বা নির্দয়ভাবে তাদেরকে কি করা, চামড়া চড়ানো। অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা বা তাদের চামড়া ছুটানো বা ঘোড়া দৌড়ানো বা কোনো পশু তাড়না করা। এরপরে নিষ্ঠুর নির্দয়ভাবে জীবজন্তুকে কি করা, আঘাত করা। ও 3 নাম্বার, জনচলাচলের জায়গায় গাড়ি ঘোড়া কি করে রাখা, দাঁড়া করায় রাখা। জনচলাচলের জায়গায় গাড়ি ঘোড়া দাঁড়ায় করে রাখা। 4 নাম্বার, খোলা জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা, মালামাল ফেলে রাখা। 5 নাম্বার, রাস্তাঘাটে ময়লা আবর্জনা নিক্ষেপ করা। 6 নাম্বার, মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা। 7 নাম্বার, রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় ঘুরে ফেরা, মলমূত্র ত্যাগ করা, কুৎসিত বেদী প্রদর্শন করা, সংরক্ষিত পুকুরে গোসল করা বা কাপড় কাচা। কয়টা গেল? 7টা। 8 নাম্বার, কোনো পুকুর বা কুয়া সেটা গর্ত করে পরবর্তীতে এটা অরক্ষিত অবস্থায় রেখে দেয়া। এই 8টা কারণে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হইলে কতদিন? 8 দিন। লক্ষ্য রাখেন, 8 দিন এবং 50 টাকা। আর 34-এর কতে হলো 100 টাকা এবং 3 মাস। কত টাকা? 34-এর কতে হলো 100 টাকা অনধিক এবং অনধিক 3 মাসের কারাদণ্ড। 34 আর 34-এর ক শাস্তি। দুইটার এমসিকিউ প্রশ্ন হয়েছে ইতিমধ্যে। তাহলে পারবেন 8টা? অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা 1 নাম্বার। 2 নাম্বার, নিষ্ঠুর নির্দয়ভাবে পশুকে আঘাত করা। 3 নাম্বার, জন চলাচলের জায়গায় গাড়ি ঘোড়া দাঁড়া করা রাখা। এখানে 8টা কথা আছে না? এই 8টা দ্বারা দিয়া, এই 34-এর 1 থেকে 8-এর 8টা উপধারা দেয়া ডিএমপি অর্ডিন্যান্সের 6টা ধারা আছে। কয়টা? এইখানের 8টা দিয়া ডিএমপি অধ্যাদেশে 6টা ধারা আছে। বুঝাইতে পারছি? তাহলে এটা পড়লে ডিএমপি অধ্যাদেশের সাথে সাথে ধারাগুলা কি করবেন, মিলাইবেন। সহজ একদম। মানে এখানে 8টা উপধারা থেকে 6টা মহানগর অধ্যাদেশের ধারা আছে। আচ্ছা, এগুলো তিন আকারে নিলে সহজ হয় আর কি। মানে খালি ওইটার এটার সাথে ডিএমপি অধ্যাদেশের এত কথা আর পড়া লাগে না। তাহলে অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা, পশুর চামড়া ওঠায় নেওয়া, নিষ্ঠুর নির্দয়ভাবে জীবজন্তুকে আঘাত করা 2 নাম্বার। 3 নাম্বার, জনচলাচলের জায়গায় গাড়ি ঘোড়া দাঁড়া করায় রাখা। এখন আপনি ধরেন নেত্রকোনা জেলায় ট্রাফিক ডিউটি করতেছেন, বোঝার চেষ্টা করেন। এখন জনগণ চলাচলের জায়গায় শাহ আলম ভাই, ধরেন আপনি মাছ বাজারের সামনে একটা লোক গাড়ি দাঁড়া করে রাখছে কেউ, ঠিক আছে? অথবা ধরেন আপনি কোথায়, নেত্রকোনা শহরের যে কোনো একটা জায়গায় জনচলাচলের জায়গায় কেউ গাড়ি দাঁড়া করে রাখছে। এখন আপনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলছেন। এখন আপনি ওই ব্যক্তিকে ইচ্ছা করলে 54 ধারাতে গ্রেপ্তার ধরার সুযোগ নেই, তাহলে আপনি পুলিশ এনে 34 ধারা পারবেন কি না? পারবেন। কেন? বলুন, আমি পুলিশ এনে আপনাকে গ্রেপ্তার করতে পারি বিনা কারণে, আইন জানলে যে এটা তো জনগণের চলাচলের জায়গা, আপনি এখানে কেন দাঁড়িয়ে দাঁড়া করে রাখছেন? তাহলে 34 ধারা তো কি করা যায়? পুলিশ এনে 34 ধারা প্রয়োগ আছে না? না নাই? আছে না? 34 ধারা অনেক গ্রেপ্তার দেখানো হচ্ছে, অনেক কার্যক্রম হয়। আচ্ছা, এই 4 নাম্বার, খোলা জায়গায় বিক্রয়ের জন্য মালামাল কি রাখা, ফেলে রাখা। 5 নাম্বার, রাস্তাঘাটে ময়লা আবর্জনা নিক্ষেপ করা। 6 নাম্বার, মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা। 7 নাম্বারে অনেকগুলা কথা, এত বড় তো পথে। 7 নাম্বারে হলো কি, রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করা। অর্থাৎ রাস্তাঘাটে যদি কেউ প্রস্রাব পায়খানা করে তাহলে তাকেও কি করা যায়, গ্রেপ্তার করা যায়। আর কি, উলঙ্গ অবস্থায় ঘুরে ফেরাইতেছে, তাকেও গ্রেপ্তার করা যায়। কুৎসিত বেদী প্রদর্শন কি, কুৎসিত কোনো বেদী প্রদর্শন করতেছে, মানে এটা এমন রোগ আছে না, অসুস্থতা, যেটা দেখলে মানুষের একটু ভয় পেয়ে যায় এরকম, এইটা। আর এটা হলো সংরক্ষিত পুকুরে গোসল করা বা কাপড় কাচা। এই সবটা মিলে একটা। 8 নাম্বার, কোনো পুকুর বা কুয়া গর্ত করে কি রাখা, অরক্ষিত অবস্থায় রাখা। তাহলে কি করা যাবে? পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ক, অনধিক 8 দিন পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যাবে। খ, 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাবে। গ, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। সেম সেম এমসিকিউ প্রশ্নটাই হয়েছে কিন্তু, ঠিক আছে? পুলিশ আইনে কত ধারা থেকে? 34 ধারা থেকে। কত ধারা? 34। নয়ন ভাই বলতে পারবেন 8টা? 8টা বলা যাবে? বলেন। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা, হ্যাঁ। নির্দয় বা নিষ্ঠুরভাবে জীবজন্তুকে মারধর করা, হ্যাঁ। খোলা জায়গায় জন রাস্তাঘাটে মানে জনচলাচলের জায়গায় গাড়ি ঘোড়া। হ্যাঁ। জায়গায় গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে রাখা, হুম। খোলা জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা, রাস্তাঘাটে ময়লা আবর্জনা নিক্ষেপ করা, মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, হুম। রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করা, কুৎসিত ব্যাধি প্রদর্শন করা, তারপর হচ্ছে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করা, আহ, সংরক্ষিত পুকুরে বা আহ, গোসল বা কাপড় কাচা, হুম। আর পুকুর বা কুয়া অরক্ষিত করে রাখা। কত সালে ব্যাচ আপনি? 20 সালে স্যার। পদোন্নতি হয়ে যাবে ইনশাল্লাহ, আগামী বছরে আপনার পদোন্নতি হয়ে যাবে। প্রচুর আগ্রহী আপনি, আমি বুঝতে পারি। যাই হোক, এটা এইভাবে বলা ঠিক না, কিন্তু আমরা আমরা অনেক স্টুডেন্টকে দাস করে ফেলি ক্লাসে, বুঝছেন? মানে আগ্রহের জায়গাটা অনেক বেশি থাকে কিছু লোকের। অত ব্রিলিয়ান্ট হওয়ার আগের ক্লাসে বলছি যে পদোন্নতির জন্য খুব ব্রিলিয়ান্ট হওয়ার দরকার হয় না, খুব সুন্দর হাতের লেখার দরকার হয় না, পদোন্নতি পরীক্ষার জন্য দিন রাত্রি পরিশ্রম করার দরকার হয় না। একটা একাগ্রতা থাকা লাগে, একটা ইচ্ছা শক্তি থাকা লাগে। এবং আমি অনেক ক্ষেত্রে চোখ দেখেই বুঝতে পারি, কারণ আমার এই 7-8 বছরে বাস্তব এবং অনলাইন ক্লাসে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আমি অনেকের চোখ দেখেই তার আগ্রহর জায়গাটা আমি কিছুটা বললে হয়তো গুণা হইতে পারে, কিন্তু আমি এটা অনুধাবন করতে পারি। মানে এটা হয়ে যায় আমার কাছে এরকমটা। ঠিক আছে। এবং আল্লাহ মাফ করুক, আমি যে লোকগুলোকে টার্গেট করছি বিভিন্ন বছর গিয়ে যে এদের পদোন্নতি হবে, হয়ে যাবে, দেখা যায় দিন শেষে ভালোই করে। হ্যাঁ, মানে খুব ভালো করতে হবে, যে ক্লাসে ভালো করতে হবে এরকমটা না, কিন্তু হয়ে যায়। ঠিক আছে। আর আগ্রহের জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এই যে আমি যখন স্যারের কাছে ক্লাস করতাম, স্যার বলতো শরীফুল তুমি খুব ভালো করবা, খুব ভালো করবা। মানে কিসের জন্য? প্রচন্ড আগ্রহী ছিলাম, মানে যা কিছুই হইতো না হইতো ক্লাস মিস করার কোনো সুযোগ ছিল না। ক্লাস যদি কোনো সময় বাড়ি চলে গেছি ছুটিতে, মানে এই বছরটা আমি আমার মিসেসের কাছে বলছি যে এটা কিন্তু আমার সফলতার বছর, মানে আমি এই বছরটা তুমি আমাকে দাও, ঠিক আছে, আমাকে একটু সুযোগ দাও, ইনশাল্লাহ আমি তোমাকে অন্য সুযোগগুলো এনে দিব। এবং সে আমাকে সাপোর্ট করছে। আপনি যদি এরকম কোনো মেন্টালি বা পারিবারিক বিভিন্ন কারণে অনেক প্রতিবন্ধকতা থাকে, পড়ার জন্য বাধা হয়, এই বিষয়গুলো টেকনিক্যালি হ্যান্ডেল করবেন। ঠিক আছে। এবং আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা 20 সালের একটা পার্টি, যারা এই এই 26-এ পরীক্ষা দিবে, এই স্টুডেন্টগুলা খুবই মানে মারমুখী ভঙ্গি অবস্থানে আছে। মানে আমার সাথে দেখা হয়, আমি বিশেষ করে ব্যক্তিগত পরিচয় হয়ে গেছে 20 সালের ব্যাচটার সাথে, অনেকের সাথে। এরা কিন্তু আগামী বছরের জন্য একটা অশনি সংকেত। ঠিক আছে, তাহলে সিনিয়ররাও কিন্তু হুঁশিয়ার, ঠিক আছে, যেন ওরা আপনাদেরকে টপকায় যাইতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, যে ওরা 20 সালে আর আমাদেরকে ছেড়ে কেমনে চলে যায়, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, আল্লাহ সবাইকে কবুল করুক। ফৌজদারি কার্যবিধি আইনের সরি পুলিশ আইনের কে বলতে পারবেন না 34 ধারার কথাগুলো? আমার মনে হচ্ছে 34 ধারা থেকে প্রশ্ন হবে। পুলিশ আইনের 34 ধারা থেকে অনেক বছর ধরে প্রশ্নটা হচ্ছে না ঘুরাচ্ছে, শুধু সামনের বছর হয়ে যাইতে পারে। তাহলে 34 ধারা বলতে পারবেন না এমন কেউ আছেন? হ্যাঁ, শায়ান ভাই পারবেন? 34 ধারা 8টা কথা বলা যাবে? শায়ানই তো আপনার নাম, শায়ান, আমি কি নাম বলতেছি? আচ্ছা, পারবেন? আত্মবিশ্বাস কম একটু, চেষ্টা করেন তো, চেষ্টা করেন তো। এই যে 4টা বলেন, ফোন আনমিট করেন। হুম, পারতেছেন না? হ্যাঁ, হয়ে আসসালামু গেছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ। স্যার, অনাবৃত জায়গায় এ, গরু জবাই করা। আচ্ছা, তারপরে ঠিক স্যার আছে। নির্দয় বা নিষ্ঠুর ভাবে গরু ছাগলকে পিটানো। তারপর হলো স্যার এই জনসাধারণের রাস্তাঘাটে মাল বেচা কেনার গাড়ি মালপত্র ঘোড়া, গাড়ি ঘোড়া, রেখে দেওয়া। গাড়ি ঘোড়া, 3 নম্বরটা হচ্ছে গাড়ি গাড়ি ঘোড়া। ঘোড়া, গাড়ি ঘোড়া, এটা সহজ। শাহিন ভাইয়ের কাছ গাড়ি থেকে ঘোড়া। নতুন জিনিস শিখলাম, যে 3 নম্বর হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়া রেখে দেওয়া, 4 নম্বর হচ্ছে রাস্তাঘাটে মালামাল রেখে দেওয়া, তাই না, বিক্রয়ের জন্য। তাই না, ওনার মালামাল। কাছে শিখলাম আমি, কিন্তু আমি মানে হ্যাঁ। শিখতে হবে এইভাবেই। হ্যাঁ, এটা সুন্দর, আপনার আপনি বলাটা কিন্তু সুন্দর হচ্ছে খুব, মানে একদম মানে ন্যাচারালি হচ্ছে, এটা এইভাবেই লিখতে হবে আমাকে পরীক্ষার খাতায়। হ্যাঁ। 5 নম্বর কি? 5 নাম্বার স্যার মাতাল অবস্থা ঘোরাফেরা করা। না, মাতাল 6 নম্বরে, ছয় তার নম্বরে মাতাল নিবেন। তাহলে মাতালটাকে কয় নম্বরে নিব? 6 নম্বরে। 5 নম্বরে কি? 6 নাম্বারে স্যার
5 নম্বর হলো ময়লা 5 নম্বর আবর্জনা স্যার নিক্ষেপ মনে করা। আসতেছে না ঠিক। 5 নম্বরে রাস্তাঘাটে ময়লা আবর্জনা নিক্ষেপ করা বা দুর্গন্ধ ছড়ানো ইত্যাদি। হ্যাঁ, 7 নম্বর 7 নম্বরে হলো স্যার মলমূত্র ত্যাগ করা। হুম তারপর এই শারীরিক বই শারীরিক ভাবে যে প্রদর্শনী, এটা বেদি রোগটুক এগুলা প্রদর্শন ওটা করা। আস্তে হ্যাঁ প্রদর্শন করা। 8 নম্বরে 8 নম্বর 8 নম্বর হলো স্যার পুকুর বা কুয়া অরক্ষিত অবস্থা রাখা। পরীক্ষা আগে আরো দিচ্ছেন না, এবারে দিবেন? না স্যার, আপনার কাছে প্রথম ক্লাস, এবারে পরীক্ষা দিব স্যার। কত সালে ব্যাচ? 20 সালের? না স্যার, 18 দ্বিতীয় ব্যাচ স্যার। তা আপনাদের ব্যাচমেট তো পদোন্নতি হয়ে গেছে প্রায় 250+, তাহলে পিছিয়ে গেল না 1 বছর? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। ফৌজদারি পুলিশ আইনের তাহলে 34 সবাই পারবেন ইনশাল্লাহ। 1 নম্বর অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই। 2 নম্বর নিষ্ঠুরভাবে আঘাত। 3 নম্বর জনচলাচলের জায়গায় গাড়ি ঘোড়া। 4 নম্বর খোলা জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা। 5 নম্বর রাস্তাঘাটে ময়লা আবর্জনা নিক্ষেপ করা। তা আপনি যদি জেলা শহরে চাকরি করেন, যদি এইগুলা দেখেন চোখের সামনে, এই 8টা অপরাধের একটা অপরাধ দিনের বেলা ঘটবেই, তাহলে আপনি ইচ্ছা করলে ডেলি 1-2 জনকে গ্রেপ্তার করতে পারেন। বলেন পারেন কি না? আইন জানা থাকলে। এই 34 ধারার যে 8টা অপরাধ, এগুলা যদি আপনি মহানগর এলাকার বাইরে দেখেন, এই 8টা অপরাধের এই 2-4টা অপরাধ ডেলি আপনার সামনে ঘটবে, তাহলে আপনি ডেলি 3-4 জনের গ্রেপ্তার করবেন, সমস্যা কি? অসুবিধা কোথায় বলেন? আপনাকে তো সুযোগ দিছে, আপনি তো গ্রেপ্তার করতেছেন না, না করলে কোনো হবে আরো বরংশ। করতে হবে তো, তাই না? আচ্ছা, এরপরে তাহলে আমাদের তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, দেশ সুন্দর করতে হবে। 34-এর কত দ্বারা? 6 মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা। মাতাল বা কি বেসামাল। এখন কিন্তু বর্তমানে মাতাল বেসামালটা পুলিশ এনে ধরবেন না, কোন আইনে ধরবেন? অন্য আইন আছে, এখন কিন্তু পুলিশ আইন এটা আমলের অযোগ্য। তাহলে আপনি বিনা পুরনায় গ্রেপ্তার করে ফেলবেন, কারণ এটা কিন্তু মাদকের অপরাধ, আর মাদক দ্রব্যের সকল অপরাধী কি হবে? আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সকল অপরাধ, মাদক দ্রব্যের সকল অপরাধ কিন্তু কগনিজেবল। আপনি যদি বলেন যে আমি পুলিশ আইনে গ্রেপ্তার করছি, বলবেন এটা তো আমলের অযোগ্য অপরাধ। বলবেন পুলিশ আইনে আমলের অযোগ্য অপরাধ হইলেও 34 দ্বারা গ্রেপ্তার করা যায়। যদি বলে পুলিশ আইন কোনো আইন হইলো, তাহলে আমলের অযোগ্য অপরাধ আপনি গ্রেপ্তার করতে পারেন না, বলবেন তাহলে আমি আপনাকে মাদকদ্রব্য অপরাধে গ্রেপ্তার করব। তাহলে মাদকদ্রব্য অপরাধে যদি তাকে গ্রেপ্তার করেন, তাহলে কত দ্বারাই গ্রেপ্তার করবেন? মানে তারা মাদক সেবী হিসেবে গ্রেপ্তার করছেন, তাহলে গ্রেপ্তার কত দ্বারাই করবেন তাকে? বলেন তো, তখন তাকে গ্রেপ্তারটা কত দ্বারাই করবেন? ধরেন সে পুলিশ আইন মানতেছে না, যে পুলিশ আইনের গ্রেপ্তার আমি মানি না, ঠিক আছে, তাহলে তাকে মাদকদ্রব্য অপরাধী, মাদকদ্রব্যের সকল অপরাধ কি অপরাধ? আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে মাদকদ্রব্য আইনের কত দ্বারা? 46 দ্বারায়, নাকি? মাদকদ্রব্য আইনের সকল অপরাধ আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে মাদকদ্রব্য আইনের 46 দ্বারা মেবি। এখন তাকে গ্রেপ্তারটা করবেন কত দ্বারাই? তাকে গ্রেপ্তার করতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায়। ক ধারায়? 54 ধারায়। কারণ মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার সম্পর্কে স্পষ্ট কোনো ধারা দেয়া নাই। তাহলে মাদকদ্রব্য অপরাধের জন্য গ্রেপ্তার কি? তাহলে পুলিশের সামনে সে মাতাল হয়ে ঘুরতেছে, তাহলে অপরাধ সামনে সংগঠিত হয়েছে, তাই না? তাহলে গ্রেপ্তার করতে হবে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 54 ধারায়। তাহলে ফৌজদারি কার্যবিধি কি শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির অনুসন্ধান তদন্ত, নাকি দণ্ডবিধি আইনের অনুসন্ধান তদন্ত, নাকি সকল আইনের অনুসন্ধান তদন্ত বিচার? এখন প্রশ্ন হলো, আপনি যে তাকে গ্রেপ্তার করলেন, এটা তো মাদকদ্রব্য আইনের অনুসন্ধানের অন্তর্ভুক্ত হইলো, নাকি মাদকদ্রব্য আইনের তদন্তের অন্তর্ভুক্ত হইলো, নাকি মাদকদ্রব্য আইনের বিচারের অন্তর্ভুক্ত হইলো? কোনটার অন্তর্ভুক্ত হইলো বলেন? কি কাজটা করলেন? এটা কি অনুসন্ধানের পর্যায়ে হলো, নাকি তদন্তের পর্যায়ে, নাকি বিচার? তদন্তের পর্যায়ে, কারণ গ্রেপ্তার হলো তদন্তের একটা বাচ্চা, বুঝছেন? তদন্তের একটা শাখা, তদন্তের একটা শাখা, ঠিক আছে? হ্যাঁ, আতিক ভাই ক্লাসে, ভাই ক্লাস শেষে কথা বলি। হুম হুম। যাই হোক, 34 দ্বারা লম্বা করে ফেলছি, পারবেন না সবাই ইনশাল্লাহ? পারবেন। 34-এর ক দ্বারা, এটা হলো চিত্ত বিনোদন স্থলে দর্শক প্রবেশের টিকিট। 21 দ্বারা, আচ্ছা ঠিক আছে, 21 দ্বারা 23 দ্বারা একটু ভিন্ন আছে। 21 দ্বারার গ্রেপ্তার আর 54 দ্বারার গ্রেপ্তারের মধ্যে পার্থক্য আছে। 21 দ্বারার গ্রেপ্তারের জন্য এখন তো মাদকদ্রব্য আলোচনা চলে যাইতে হবে, তাহলে তো পুলিশ আইন পিছিয়ে যাবে আবার। আচ্ছা, মাদকদ্রব্য পুলিশ আইনটা শেষ করি, যদি সুযোগ থাকে ওইগুলো আলোচনা করবো। মাদকদ্রব্য আইনের 21 দ্বারাও গ্রেপ্তার করা যায়, মাদকদ্রব্য আইনের 23 দ্বারাতেও গ্রেপ্তার করা যায়।
দ্বারাই বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা প্রাপ্ত হয়ে গিয়ে আপনি কি করবেন? আচ্ছা, আমি প্রশ্ন করার সুযোগ দিব। আপনার মাদকদ্রব্য আইনে 23 ধারায় হলো বিনা পরোয়ানায় তল্লাশি করতে গিয়ে কি করতে পারবেন? গ্রেপ্তার করতে পারবেন। চারটা অংশ, 23-এর 1-এর ক খ গ ঘ। 23-এর 1-এর কতে হলো কি করবেন? ওখানে অনুমতি নিয়ে প্রবেশ করবেন, প্রয়োজনে ফৌজদারি কার্যবিধানের অধীনে কি করবেন? ব্যবস্থা নেবেন। 23-এর 1-এর ক, তাই না? দরজা নালা ভাঙ্গা টাঙ্গা। 23-এর 1-এর কতে কি করবেন? এইখানে মাদকদ্রব্য দলিল দস্তাবেজ যেগুলো আছে এগুলো কি করবেন? আটক করবেন। 23-এর 1-এর কতে বলতেছে এইখানে কোনো, এত লেখালেখি করলে তো হবে না। এখানে যে বস্তু দ্রব্য যেগুলো আছে এগুলো আটক করবেন। যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় বা অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করবেন। তাহলে মাদক দ্রব্য আইনে 23-এর 1-এর গতেও কি করা যায়? গ্রেপ্তার করা যায়। এটা কখন? যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য অপরাধের সাথে জড়িত বা সন্দেহ বা কোনো মাদক কোনো কিছু আছে বলে এরকম হয়। ঠিক আছে, এইটা একটা। তা আরেকটা হচ্ছে 21 দ্বারা কোনো এটা কি কোনো ব্যক্তি বা কোনো যানবাহন, ব্যক্তি এবং কি কোনো ব্যক্তি অপরাধের সাথে জড়িত আছে এবং সে মাদকদ্রব্য অপরাধ করছে বা জড়িত আছে, এরকম কোনো যদি হয় বা কোনো যানবাহন হয়ে থাকে, বলে প্রকাশ্য স্থানে যানবাহন এবং তল্লাশির ক্ষমতা, ফৌজদারি মাদকদ্রব্য আইনের কত 21। কিন্তু আমলযোগ্য বা কগনিজেবল অপরাধ হিসেবে তাকে যখন গ্রেপ্তার দেখাবেন তখন তাকে CRPC 54 ধারাটাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, যাই হোক, আমাদের পুলিশ আইনে আলোচনা শেষ করি। 34-এর 1 এটার জন্য শাস্তি হবে। এটার জন্য শাস্তি পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ওইখানে ছিল কতদিন? 8 দিন। আর এখানে কত হবে? 3 মাস। ওইখানে ছিল 50 টাকা, এখানে হলো 100 টাকা। তাহলে 34-এ কত টাকা? 50। 34-এর কতে? 100 টাকা। ওইখানে ছিল 8 দিন, এখানে কত? 3 মাস। কি অর্থদণ্ড বা জরিমানা দণ্ড বা কারাদণ্ড। অপরাধটা কি? চিত্ত বিনোদন স্থলে দর্শক প্রবেশের টিকিট নির্দিষ্ট মূল্যের চাইতে অধিক মূল্যে কি করা? বিক্রয় করা নাকি বিক্রয়ের প্রস্তাব দেওয়া? কোনটা সঠিক বলেন তো? 34 ধারায় কোন অপরাধের জন্য শাস্তি হবে? টিকিট নির্দিষ্ট মূল্যের চাইতে, ধরুন সিনেমা হলের টিকিট আপনার কাছে 50 টাকা দিয়ে আমি কিনলাম, আমি 100 টাকা আপনার কাছে বিক্রি করে ফেললাম, এটার জন্য? নাকি আমি আপনাকে বলছি ভাই আমার কাছে একটা টিকিট আছে, আমি 50 টাকাতে কিনছি, আপনি 100 টাকায় নিবেন বা 60 টাকায় নিবেন, কোনটার জন্য? দুইটাই সঠিক। বিক্রি করলে বা বিক্রয়ের কি করলে? প্রস্তাব দিলে। কখন এটা? প্রথমবার না দ্বিতীয়বার? প্রথমবার না দ্বিতীয়বার? পুনরায়। ধরেন আপনি প্রথম সিনেমা হলে একটা টিকিট গিয়ে কিনছেন, এটা সমস্যা না। কিন্তু আপনি পুনরায় যখন এটা কি করতেছে, একবার কিনে আবার আরেকজনের কাছে বিক্রি করতে চাচ্ছেন বা বিক্রয়ের প্রস্তাব দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না? তাহলে ধরেন আপনার নাম হচ্ছে বিজয় দাস, আপনি কি করলেন? সিনেমা হলের জন্য একটা টিকিট কিনলেন সিনেমা দেখার জন্য, স্টার সিনেপ্লেক্সের। কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়া। পরবর্তীতে আপনাকে ডিউটি শোনানো হয়েছে, দ্রুত কি আপনার ডিউটি হবে, তখন আপনি ডিউটির জন্য আবার দ্রুত চলে আসলেন, একজনকে বললেন ভাই আমি আমার টিকিটটা বিক্রি করে দিতে চাই। তখন নকুল কুমার বলল যে কত টাকা? তখন বিজয় দাস বলল 1000 টাকা। তখন এই বিজয় দাস এই টিকিটটা নকুল কুমারের কাছে বিক্রি করে দেয়। তাহলে বিজয় দাস বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? কি ব্যবস্থা হবে বলেন? হবে? কত ধারায় ব্যবস্থা হবে? হ্যাঁ, বলেন, হবে বা হবে না? হবে না, কোনো ব্যবস্থা হবে না। কেন হবে না? মানে কি 34-এর কত ব্যবস্থা নিতেছেন? তাহলে ব্যবস্থা নিচ্ছে যারা, তারা কি ছিল না? তারা ক্লাসে প্রেজেন্ট ছিল না। পরীক্ষার হলেও প্রশ্নের ভিতরে প্রেজেন্ট থাকবে না। দেখবে কি প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করে দিবে। ব্যবস্থা এই কারণেই হবে না যে প্রথমবার, এই কারণেও না, কারণ সে অধিক মূল্য বিক্রি করে নাই। 1000 টাকার টিকিট সে কিনছে, 1000 টাকাতে সে কি করছে? বিক্রি করছে বা প্রস্তাব দিছে। তার মানে এখানে তার কি ছিল? দাম ঠিক ছিল। বুঝাইতে পারছি? তার মানে এখানে তার কোনো অপরাধমূলক উদ্দেশ্য নেই। যদি বলতো 1100 টাকা, তাহলে সেই ভেজালটার মধ্যে পড়তো। ঠিক আছে, তাহলে চিত্ত বিনোদন স্থলে দর্শক প্রবেশের টিকিট নির্দিষ্ট মূল্যের চাইতে অধিক মূল্যে পুনরায় বিক্রিও করা যাবে না, বিক্রয়ের প্রস্তাবও দেওয়া যাবে না। 34-এর 1-এর ক দ্বারা, 34-এর 2 দ্বারা যদি কোনো ব্যক্তি এরকম টিকিট ক্রয় বিক্রয় করে তাহলে সেই ব্যক্তির ম্যাজিস্ট্রেট আদালতে বিচারে তাকে কি করা হবে? অনধিক 100 টাকা এবং অনধিক 3 মাস পর্যন্ত তাকে জরিমানা দণ্ড বা ওই দণ্ড প্রদান করা যাবে। আচ্ছা, আর 3-এ হলো সার্জেন্ট সাব ইন্সপেক্টরের নিম্নে নয় বা তাদের উপরের পদমর্যাদার যে কোনো পুলিশ অফিসার এই অপরাধের জন্য তাদেরকে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে
পারবেন পুলিশ আইনে 34 কয়ের 3 দ্বারা। তাহলে 34 টাইপের কয়ের 1-এ কি বিক্রি করা যাবে না, বিক্রয়ের প্রস্তাবও দেওয়া যাবে না। 2, তাদের শাস্তি 1 মাস না 100 টাকা 3 মাস। আর 34 কয়ের 3-এ কি তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন। তাহলে সার্জেন্টও পারবেন, সাব ইন্সপেক্টর পারবেন, তাদের উপরের পদমর্যাদার অফিসারও কি পারবেন। দ্বারা কত? পুলিশ আইনে 34 দ্বারা। কত দ্বারা? 3 দ্বারা। পদোন্নতি পরীক্ষার হলে এরকমটা হয়, সব আইন জানা থাকে, কিন্তু পরীক্ষার হলে কি যে চিন্তা করে, কিছুটা একটা অবহেলার কারণে, প্রশ্নটার প্রতি মনোযোগ না থাকার কারণে, ভিন্ন বিষয় চিন্তা করার কারণে কমন ধারাগুলো ভুল করে চলে আসে অনেকেই, বের হওয়ার পরে পরে দেখে। তাহলে আপনি কি এটা বুঝতে হবে, এই 2 ঘন্টা সময় কিরকম 2 ঘন্টা জানেন? এই 2 ঘন্টা সময় মানে আপনার এই সারা বছর পড়াশোনা করার পর 2 ঘন্টা সময়। যদি আপনি আইনের দ্বারা জানার পরেও, সহজ প্রশ্ন হওয়ার পরেও কি জানি হয়, তাহলে সহজ ধারাগুলো জানার পরেও যদি আপনি এরকমটা করেন, এরকম ভুলটা হয়, তাহলে কিন্তু এটা আসলে মেনে নেওয়া যায় না। অনেকেই আছে অবহেলা করে এই জায়গাটাকে। 2 ঘন্টার সময় খুব সেনসিটিভ। এই সময়টা আপনার মানে এটা এত গুরুত্বপূর্ণ হবে, মানে এত এত গভীরভাবে প্রশ্নটার ভিতরে আপনাকে ঢুকতে হবে, ঠিক আছে? তাহলে আপনার এই অসুবিধাগুলো হবে না। যাই হোক, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি করণীয়। তো আবার বলতে হবে 34 ক দ্বারা হবে এটা। দ্বারাটা কি হবে? 34 ক দ্বারা হবে, 3টে উপদ্বারা। তাহলে 34 ক এটা কি মূল ধারা নাকি উপধারা? এটা হলো মূল ধারা। আর 1, 2, 3 উপধারা। একে কি অতিরিক্ত মূল্যে বিক্রি বা বিক্রয়ের প্রস্তাব দেওয়া যাবে না। 2 হলো কি তাদের শাস্তি। 3 হলো কি 3 হলো তাদের গ্রেপ্তার। তাহলে 2টা আগে দেওয়ার দরকার ছিল, যে কে কে গ্রেপ্তার করতে পারবে। 3-এ তাদের শাস্তিটার কথা লেখার দরকার ছিল, তাহলে সিরিয়ালটা সুন্দর হইতো, তাই না? আচ্ছা, যাই হোক, তারা লিখছে, আমরা তাদের মতো করেই পড়বো। পুলিশ আইনের কত সালের একটা খবর আছে? 1861 সাল। এই কথাগুলো কত সালের? 1861 সাল। তখন আমাদের বাংলাদেশে ছিল না যখন এই আইনটা হয়েছে। হ্যাঁ, আর আমরা কত সালে এসে পড়তেছি এগুলা, চিন্তা করছেন? আচ্ছা, মাঝে মাঝে এগুলো চিন্তা করি যে এত বছর আগের আইন, আমরা এত বছর পরে এসে পড়তেছি, না জানি আরো কয়শো বছর পরে গিয়ে ওইগুলা পড়বে, কয়শো বছর পরে গিয়ে আরো লোকজন এগুলা পড়বে। আচ্ছা, পুলিশ আইনের পরবর্তী ধারা হলো 35। 35 দ্বারা আসলে সাধারণত প্রশ্নমুখী হয় না, এমসিকিউ প্রশ্ন আসলে আসতে পারে। যে কনস্টেবলের ঊর্ধ্বতন পদের পুলিশ কারা আছে? নায়ক। তাহলে কনস্টেবলের উপরে কারা? নায়ক না এএসআই, সাব ইন্সপেক্টর। এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম এমন অফিসার দ্বারা অপরাধ তদন্ত এবং শাস্তি কি করাইতে হবে? নির্ণয় করাইতে হবে। আচ্ছা, তাহলে পুলিশের কনস্টেবল পদের উপরে যারা আছে, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে, তাহলে এই সম্পর্কে অনুসন্ধান বা এটা এই যে আছে না যে মামলা অনুসন্ধান করতেছে, কে করতে হবে? সাব ইন্সপেক্টর পারবে? ইন্সপেক্টর পারবে? পারবে না। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পুলিশে কারা প্রয়োগ করতে পারে? এসপি থেকে উপরে যারা আছে তারা। তাদের মাধ্যমে এটা অনুসন্ধান এবং অপরাধ কি করাইতে হবে? নির্ণয় করাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তারাই তারাই কিন্তু করে থাকে সাধারণ ক্ষেত্রে। আচ্ছা, এর ব্যতিক্রম হইলে হতে পারে। পুলিশ আইনের পরবর্তী ধারা হলো আপনার 36 ধারা। 36 ধারা হলো দণ্ডবিধি আইনের 5 ধারার মতো অনেকটাই। অর্থাৎ এটা হচ্ছে কি জানেন, মানে পুলিশ আইনেও একটা অপরাধ আছে, দণ্ডবিধি আইনেও অপরাধ আছে, বা অন্য কোনো আইনেও অপরাধ আছে। তাহলে অন্য আইনে যদি শাস্তি দেয়, তাহলে পুলিশ আইন কোনো বাধা দিবে না। পুলিশ আইন কি করবে না? কোনো বাধা দিবে না। আবার যদি মানে অন্য ও- ও- পুলিশ আইনে যদি একবার শাস্তি দিয়ে দেয়, তাহলে ওই আইনে আবার শাস্তি দিতে পারবে না। যেমন যেমন ধরেন একজন পুলিশ কর্মচারী আইজিপি মহোদয়ের অনুমতি ব্যতীত অন্য কোনো চাকরি বা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের পুলিশ আইনে শাস্তি আছে না এটা? কতদিন শাস্তি? 3 মাসের বেতন জরিমানা, 3 মাসের কারাদণ্ড। কত দাঁড়ায়? 29 দাঁড়ায়। আবার যদি আপনার এই বিষয়টা এরকম হয়ে যায় যে এই পুলিশ এনে একবার শাস্তি দিয়ে দিল, তাহলে আবার দণ্ডবিধি এনে শাস্তি কত দ্বারা? অন্যায়ভাবে কিছু করলে 168 দ্বারা চাকরির বাইরে গিয়া, তাহলে দণ্ডবিধি আইনে কিন্তু শাস্তি দিতে পারবে না। আবার যদি এটাকে দণ্ডবিধি আইনে শাস্তি দিতে চায়, পুলিশ আইন কি করবে না? কোনো বাধা দিবে না, কোনো বাধা প্রদান করতে পারবে না। এটা হলো পুলিশ আইনের 36 দ্বারা।
দণ্ডবিধানে 35 ধারা কি বলছে, দণ্ডবিধি অন্য কোনো আইনের বিধানকে কি করবে না, অন্য কোনো বিশেষ স্থানীয় বা সৈনিক নাবিক বৈমানিক সম্পর্কিত যে আইনগুলো আছে এই আইনের কোনো বিধানকে ব্যাহত করবে না। তবে অন্য আইনে যদি কোনো শাস্তি দিয়ে দেয়, দণ্ডবিধি আইন তাকে শাস্তি দিবে না। তাহলে তো পুলিশ আইনটা কি অন্য আইনের সাথে কি সামাজিকভাবে কি মিলেমিশে আসছে না, সে এককভাবে চলছে তার মতো? না, অন্য আইনের সাথে কি হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। অস্ত্র আইনের কত ধারা এটার সাথে, পুরাতন ছাত্র আছেন অনেকেই, অস্ত্র আইনের সেম এরকম একটা ধারা আছে যে যদি এটা অস্ত্র আইনেও অপরাধ হয়, অন্য আইনের অধীনেও কোনো অপরাধ হয়, হ্যাঁ অস্ত্র আইনের 31 ধারা, ভেরি গুড। অন্য আইনের অধীনেও কোনো অপরাধ হয়, ধরুন অস্ত্র আইনেও অপরাধ, বিস্ফোরক আইনেও অপরাধ, তাহলে অস্ত্র আইনে একবার শাস্তি দিলে বিস্ফোরক আইনে তাকে শাস্তি দিতে পারবে না। আবার বিস্ফোরক আইন শাস্তি দিলে অস্ত্র আইন দিতে পারবে না। কিন্তু অস্ত্র আইনটা যদি বিস্ফোরক শাস্তি দিতে চায়, অস্ত্র আইন কোনো ধরনের কি হবে না, বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এরকম অনেক আইনে এরকম পাবেন, অনেক আইনেই এই কথাটা কি করবেন, পাওয়া যাবে। আহ, আচ্ছা হ্যাঁ, সাক্ষ্য আইনের 100 ধারা, আচ্ছা ঠিক আছে মানলাম। ফৌজদারি কার্য পুলিশ আইনের পরবর্তী ধারা হলো 36-এর পরে 37 ধারা আমাদের প্রয়োজন নাই, জরিমানা সম্পর্কিত বিধানসমূহ ম্যাজিস্ট্রেটের আদালতে প্রযোজ্য, সময় নষ্ট করার মতো সময় নাই। এরপরে 37 দ্বারা আমাদের কাজে লাগবে না। 38, 39, 40, 41 দ্বারা এটা বাতিল। 38, 39, 40, 41 কি বাতিল দ্বারা, তাই না? আচ্ছা, তারপরে আমাদের দরকার কত, 42 এবং 43, 42 দ্বারা এবং 43 দ্বারা। 42 দ্বারাও 43 দ্বারা এগুলো আমরা কি পুলিশের সুযোগ সুবিধা হিসেবে দেখি, কি হিসেবে দেখি, সুযোগ সুবিধা হিসেবে দেখি। আপনারা কিভাবে এখন পড়াশোনা করতেছেন, পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন শুরু করছেন, বিভিন্ন গাইড বই পড়তেছেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যদি বলেন যে কেন, অনেক কারণ আছে। দণ্ডবিধি আইন না শেষ করা পর্যন্ত আপনার কাজ হচ্ছে পূর্বের আইনগুলোকে ধরে রাখা। যদি বলেন আমার কমপ্লিট হয়ে গেছে, কতটুকু কমপ্লিট হয়েছে, তাহলে ভাষ্যতে ঢুকে যান, ভাষ্যতে গিয়ে আরো দেখেন, আরো গভীরে যান। কথা বুঝাতে পারছি? দণ্ডবিধি আইন পর্যন্ত যখন পড়া শেষ হয়ে যাবে, তখন যদি আপনি আগে পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন, তখন টুকটাক প্রশ্ন দেখলে দেখতে পারেন, না দেখলেও কোনো অসুবিধা নাই। অতএব যত বেশি মূল বইয়ের এই ধারাগুলোকে রিসার্চ করবেন, যত বেশি এগুলো রিভিশন দিবেন, সামনে তত গিয়ে আপনি শক্তিশালী হবেন, সামনের আইনগুলো আপনার জন্য তত বেশি কি হবে, মজবুত হবে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, ওই যে গাইড বইয়ের যে একটা বিষয়, গাইড বই, আমি আমি আমার দায়বদ্ধর জায়গা থেকে আমি গাইড বইটা কখনোই মার্চের আগে এখন পর্যন্ত আমি গাইড বই দিই নাই। কারণ একটা গাইড বই বের করা মানেই অনেকগুলো স্টুডেন্টকে দুর্বল করে ফেলা। কারণ আপনারা যখন আমার গাইড বইটা হাতে পাবেন, তখন খালি চেষ্টা করবেন যে আমি এটা পড়তে থাকি, এটা 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 করে আমিও যদি একজনের কাছে পড়ি, একটা গাইড বই হাতে পাইলে মন চাইবো যে এটা পড়তে থাকি। ইচ্ছাকৃতভাবেই আমি সবসময় আমার গাইড বইটাকে মার্চে ফেলে দেওয়ার চেষ্টা করি। কারণ কি জানেন, আমি চাচ্ছি যে কেউ গাইড বইমুখী যেন না হোক। গাইড বইমুখী হয়ে গেলেই পড়ার সংকীর্ণতা চলে আসবে এবং তার রেজাল্টের ক্ষেত্রে একটা বড় দোষ হয়ে যেতে পারে। অর্থাৎ মূল বইয়ের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, তত বেশি ভালো স্টুডেন্ট হবেন, তত বেশি ভালো রেজাল্ট করবেন আপনি। আমাদের গাইড বইগুলোর ভিতরে যেই তৈরি করুক না কেন, এগুলোর ভিতরে ভুল ত্রুটির কোনো কি নাই, সীমা নাই, সীমাহীন ভুল ত্রুটি আমরা করে থাকি। কিন্তু মূল বইগুলো কি সঠিক? অতএব মূল বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে আপনাকে, গাইড বই কিন্তু হবেন না কখনোই। পরীক্ষার আগে 2-3 মাস এক দুইটা গাইড আপনার পছন্দ মতো দেখবেন, প্রশ্নগুলো দেখার জন্য, ব্যতিক্রম কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য। এছাড়া গাইড বই না হলেও চলে আপনার। ফৌজদারি কার্যবিধি আইনে, সরি ফৌজদারি কার্যবিধি বলতেছি বারবার, পুলিশ আইনের 42 ধারা। পুলিশ আইনের 42 ধারা হলো, যদি পুলিশ অফিসার কোনো অপরাধের দায়ে অভিযুক্ত হয়, বলেন তো কোন অপরাধে, এই পুলিশ আইনের অধীনে কোনো অপরাধে, মনে রাখবেন এটা, কোন অপরাধে, পুলিশ আইনে বা এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে যদি কোনো পুলিশ কর্মকর্তা অভিযোগ হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হইলে কতদিনের ভিতরে মামলা দায়ের করতে হবে, অপরাধ করা 3 মাসের ভিতরেই, কতদিনের ভিতরে, 3 মাসের ভিতরে দায়ের করতে হবে। এবং 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে কাকে, বলেন তো, 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে কাকে, তাকে, তার পুলিশ সুপারকে, নাকি তার সার্কেলকে, কোনটা সঠিক? মূল বই আমারটা ছাড়া বাংলাদেশে কোনোটাই, লাল বই ছাড়া কোনোটাই মূল বই না। অনেকে বলতেছেন যে মূল বই লালটা ছাড়া, আপনার কি কোনো মূল বই আছে নাকি? আমাকে কোনো একজন স্যার, আমার খুব সম্মানিত ব্যক্তি, একজন একটু বই বের করছে, আমাকে মনে হয় 20 জনে মেসেজ দিছে, স্যার এই বইটা নাকি পরীক্ষার হলে নেওয়া যাবে। ঠিক আছে। তো পরে আমি ওনাকে বললাম যে এই আপনি একটা বই, এই বই সম্পর্কে বলতেছে যে এটা এই পরীক্ষার হলে নেওয়া যাবে, এটা কি বিষয়, কি এটা আমার বলেন তো।
আমি একটা সৌজন্য কপি তোমার পাঠাইতে পাঠাইতে চাইছিলাম, আমি দিয়ে দিব। এটা হচ্ছে যে এরকম, মানে ব্যাখ্যাটা এরকম দিছে যে অন্যান্য পুলিশ লেখকের যে বইগুলো আছে, এই যে সূচির আকারে বইগুলো আছে যেগুলো প্রশ্নের উত্তর নাই, এগুলো যদি নেওয়া যায় তাহলে তো আমারটাও নেওয়া যেতে পারে, যেহেতু আমারটার ভিতরে কোনো প্রশ্নের উত্তর নাই, সূচি। উনি এই ব্যাখ্যা দিছে, উনি ব্যাখ্যা যৌক্তিক। অতএব মূল বই বলতে আমরা সাধারণত এই জিনিসটাকেই বুঝি, যে বইটা হচ্ছে গিয়ে আপনার আপনার ওই পুলিশ হ্যান্ডবুক, যেটা এটা হচ্ছে আমাদের মূল বই বলা হয়। পুলিশ হ্যান্ডবুক যেটা আছে, ঠিক আছে, পুলিশ হ্যান্ডবুকটা হচ্ছে আমাদের মূল বই। এটা পরীক্ষার হলে অনুমোদন প্রাপ্ত বই, ঠিক আছে। এবং এই পুলিশ হ্যান্ডবুক অন্যান্য লেখকের যেগুলো আছে সবকটাই কি অনুমোদন প্রাপ্ত বই। এবং ভাষ্যগুলা এবং প্রশ্নের উত্তর কি, প্রশ্নের উত্তর দেয়া নাই এরকম কোনো বই। এখন প্রশ্নের উত্তর দেওয়া নাই এরকম কোনো বই, যাই হোক, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তর যেহেতু দেওয়া নাই, তাহলে আমিও যদি বই বের করি প্রশ্নের উত্তর না দিয়া, তাহলে বলতে পারবো প্রশ্নের উত্তর নাই, এরকম বলতে পারবো। কিন্তু মূল বই বলার মতো আমার দুঃসাহস কি হবে? এটা বলার সুযোগ আছে? মূল বই বলা যাবে না, কিন্তু প্রশ্নের উত্তরপত্র নাই এরকম বই বলা যেতে পারে। কিন্তু এই স্যারের যে স্যারে যেটা তৈরি করছে, এটার ভিতরে যদি পরীক্ষার হলে নিয়ে ঢুকতে দেয়, যেহেতু প্রশ্নের উত্তর নেওয়া উত্তর নাই, তাহলে সেটা আরো ভালো। কারণ যারা এই বইগুলো তৈরি করছে, যারা তৈরি করছে আগে বইগুলা, তাদের কাউকে আমরা চিনি না। কিন্তু একজন লোককে চিনি, উনি যদি এরকম হ্যান্ডবুক গুলা এরকম কাউ তৈরি করে বর্তমান যুগের কেউ, তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো না? আরো বেশি ভালো যে হ্যান্ডবুক আমাদের মাধ্যমে তৈরি হইতেছে আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। পুলিশের 34-এর শ টাইপের পুলিশের 42 দ্বারা কোনো অপরাধের দায়ে যদি পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় বা মামলা দায়ের করতে হয়, তাহলে 3 মাসের ভিতরেই করতে হবে। 1 মাস পূর্বে, হ্যাঁ, ভাষ্য নিতে দেয় কাকে কাকে জানাইতে হবে? যে আসামি বা বিবাদী তাকে, তার পুলিশ সুপারকে, অথবা তার সহকারী পুলিশ সুপার। তিনটা কথাই বলা আছে এখানে, মনে রাখবেন। তাহলে 3 মাসের ভিতরেই মামলা করতে হবে, এবং 1 মাস পূর্বে বিবাদীকে, পুলিশ সুপারকে বা তার সার্কেল অফিসার যাকে আছে তাকে এই সম্পর্কে কি করতে হবে? নোটিশ প্রদান করতে হবে। এবং যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো জায়গায় একবার তার জন্য ফৌজদারিতে মামলা দায়ের করা হয়, তাহলে তার জন্য আর দেওয়ানিতে মামলা করা যাবে না। ফৌজদারিতে মামলা করলে আর দেওয়ানিতে মামলা করা যাবে না। 42 দ্বারা সহজ কথা। তাহলে পুলিশ আইনের অপরাধের মামলা 3 মাসের ভিতরেই করতে হবে। 1 মাস পূর্বে নোটিশ দিতে হবে কাকে? বিবাদীকে, পুলিশ সুপারকে বা তার সার্কেল অফিসারকে বা সহকারী পুলিশ সুপারকে। আর যদি ফৌজদারিতে মামলা করা হয়ে থাকে, তাহলে যদি কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারিতে মামলা দায়ের করা হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো দেওয়ানিতে কি করা যাবে না? মামলা করা যাবে না। 42 এর সুযোগ সুবিধার দ্বারা হিসেবে আসে। পুলিশ আইনের 43-43 ধারার আলোচনা বিষয়বস্তু হলো যে আমরা যে বিভিন্ন ডিউটি করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিউটি করি, এবং আমাদের জন্য কোনো অভিযোগ যদি উত্থাপিত হয়, তাহলে আমরা ডিফেন্স করতে পারবো কিসের উপরে? যে আমরা এই কাজটা কমন সার্টিফিকেট মূলে করছি, বা ম্যাজিস্ট্রেটের আদেশে বা আদালতের নির্দেশে করছি, এই মর্মে আমরা ডিফেন্স বা আত্মসমর্থন করতে পারবো। এবং এই ডিফেন্সটা আমাদের প্রমাণিত হইলে সেটা আদালতে কি হবে? গ্রাহ্য হবে। তাহলে এমন বিশেষ কোনো কারণে যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়, তাহলে আমরা পুলিশ অফিসার হিসেবে আত্মপক্ষ সমর্থন আনতে পারবো কিভাবে? যে আমরা এটা ম্যাজিস্ট্রেটের আদেশে বা ওয়ারেন্ট মূলে এটা করছি। তাহলে বলবেন আপনি এই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করে নিয়ে চলে আসলেন? যদি আমরা দেখাই যে আমার কাছে ওয়ারেন্ট ছিল। যে আপনি বেআইনি জনসমাবেশের মধ্যে কেন গুলি করছিলেন? বলবো ম্যাজিস্ট্রেটের কি ছিল? নির্দেশ ছিল। তাহলে আমরা এখানে কি করতে পারবো? ডিফেন্স বা সমর্থন আনতে পারবো, এবং এটা আদালতে কি হইতে হবে? গ্রহণযোগ্য হইতে হবে। তাহলে আমরা বিভিন্ন কাজ করার ফলে অভিযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? থাকে। কিন্তু আমরা সমর্থন আনবো কি দিয়া? যে আমরা ওয়ারেন্ট বা পরোয়ানা করছি, অথবা ম্যাজিস্ট্রেটের আদেশে এই কাজটা করছি, তাহলে সেটা যুক্তিসঙ্গত হবে এবং গ্রহণীয় হবে। এটা একটা সুবিধা। পুলিশের 44 দ্বারা হলো জিডি বা জেনারেল ডায়েরি। কি ডায়েরি? জেনারেল ডায়েরি। বিবি ফরম নম্বর কত জিডির? বিবি ফরম নম্বর 65। বাংলাদেশ ফরম নম্বর 5365, নাকি? না ভুল বলতেছি? যাই হোক, মনে হয় এটাই। বিবি ফরম নম্বর 65, বাংলাদেশ ফরম নম্বর 5365। জিডি বা জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি একটা 200 পাতার মূল্যবান রেজিস্টার। কত পাতার? 200 পাতার মূল্যবান রেজিস্টার। জেনারেল ডায়েরির উদ্ভব হয়েছে কোথায় থেকে? ফৌজদারি কার্যবিধি আইন থেকে, পুলিশ আইন থেকে, নাকি পুলিশ প্রবিধান থেকে? জেনারেল ডায়েরির আবিষ্কার কোথায়? ফৌজদারি, পুলিশ আইন, নাকি পুলিশ প্রবিধান? পুলিশ আইনে। কেমনে পুলিশ আইন হলো? আপনি এখানে পিআরবি আছে তো বড় আইনেরও বললেন না, ফৌজদারি কার্যবিধি বললেন না, পুলিশ আইনে চলে গেলেন। আর একজন লিখছে পুলিশ আইনের 377 দ্বারা। ঠিক আছে, তাহলে এই জেনারেল ডায়েরির আবিষ্কার হলো পুলিশ আইন থেকে। কারণ কি?
হ্যাঁ, কারণ এটা 1861 সালের আইন। কত সালের? পুলিশ আইন হলো 1861 সাল। প্রবিধান হলো 1927 বা 1943। ফৌজদারি কার্যবিধি হলো 1898। তাহলে সবার আগে পুলিশ আইনে জেনারেল ডায়েরির কথা বলা আছে। এই জন্য বোঝা যাচ্ছে যে এখান থেকেই তৈরি হলো। জেনারেল ডায়েরি কত ঘন্টার জন্য ব্যবহার করা হয় বলতে পারেন? কত ঘন্টার জন্য ব্যবহার করা হয়? 24 ঘন্টার জন্য। কয়টায় খোলা হয়? 8টায় খোলা হয়, 8টায় বন্ধ করা হয়। 8টায় খোলা হয়, 8টায় বন্ধ করা হয়। জেনারেল ডায়েরির ক্রমিক নাম্বার কিভাবে হবে? দৈনিক ক্রমিক নাম্বার, মাসিক ক্রমিক নাম্বার, নাকি বাৎসরিক ক্রমিক নাম্বার? এজাহার এবং জেনারেল ডায়েরি দুইটারই মাসিক ক্রমিক নাম্বার হবে। মাসিক ক্রমিক নাম্বার অর্থাৎ ধরেন আপনি যে থানায় কর্মরত আছেন, এক মাসে ধরেন 1000 জেনারেল ডায়েরি হইলো। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে গিয়ে কত হবে? জেনারেল জিডি নাম্বার 1। জিডি নাম্বার কি হবে? 1 হবে। জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব কার? ডিউটি অফিসারের। থানার যে যিনি গুরুত্বপূর্ণ কেরানির দায়িত্ব আছে তার, নাকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার? জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব ওসি স্যার বা ভারপ্রাপ্ত কর্মকর্তার। এজাহার এবং জেনারেল ডায়েরি দুইটাই লিপিবদ্ধ করার দায়িত্ব কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। এই ডায়েরির ভিতরে যার নামে কোনো অভিযোগ বা নালিশ হবে তার নাম থাকবে, যারা করছে তাদের নাম থাকবে, বিবরণ থাকবে, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার নাম ঠিকানা থাকবে। অর্থাৎ আমলযোগ্য অপরাধ, দুই কথার ভিতরে জেনারেল ডায়েরি সব কথা চলে আসে। আমলযোগ্য অপরাধের সংবাদ, আমলের অযোগ্য অপরাধের সংবাদ এবং থানা পুলিশের দৈনন্দিন কার্যক্রম যেই ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটাই কি ডায়েরি? জেনারেল ডায়েরি। যেমন জেনারেল ডায়েরি আর অন্য অনেক নাম আছে, কি জিডি বলি, জেনারেল ডায়েরি বলা হয়। এটাকে রোজনামসা বলা হয় নাকি, অথবা জরুরি রেজিস্টার বলা হয়। থানার কি? জরুরি রেজিস্টার বলা হয়। তাহলে জেনারেল ডায়েরি ফৌজদারি কার্যবিধির 154 ধারা, 155 ধারা কেন ব্যবহার হয় জানেন? 154 ধারা আমলযোগ্য অপরাধের সংবাদগুলা, আর 155 কি? আমলের অযোগ্য অপরাধের সংবাদগুলা। বুঝছেন? এই জন্য 154 55। পুলিশ আইনের 44 মূল আবিষ্কার, 377 এটার ব্যাখ্যা। তাহলে ফৌজদারি 154 55, পুলিশ আইনের 44, পিআরবি 377 বিধি মোতাবেক থানা এলাকার সমস্ত আমলযোগ্য অপরাধের সংবাদ এবং আমলের অযোগ্য অপরাধের সংবাদ এবং থানা পুলিশের দৈনন্দিন কার্যক্রম যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় তাকে জেনারেল ডায়েরি বলা হয়। বি ফরম নম্বর 65, বাংলাদেশ ফরম 53 65। 53 65। জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার দায়িত্ব কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। ক্রমিক নাম্বার কি হবে? মাসিক হবে। এটাকে আদালতে বিচার কার্যক্রমে ব্যবহার করা যায়? হ্যাঁ, জেনারেল ডায়েরি আদালতে বিচার কার্যক্রমে ব্যবহার করা যায়। এটা কি সরকারি দলিল? হ্যাঁ, এটা সাক্ষ্য আইনের 35 ধারা মোতাবেক সরকারি দলিল হিসেবে কি হবে? প্রাসঙ্গিক হবে। এটা কি অনলাইন, এটা কি অনলাইন, এটা কি আপনার ইয়ে হইতে পারে যে অনলাইন জিডি কি হবে? অনলাইন জিডি হইতে পারে না। অনলাইন জিডি কিভাবে প্রাসঙ্গিক? সরকারি দলিল হিসেবেও সাক্ষ্য আইনের 35 ধারাতে গিয়ে কি হবে? এটা প্রাসঙ্গিক হবে। জেনারেল ডায়েরি কত বছর পর্যন্ত সংরক্ষণ করতে হয়? কত বছর? জেনারেল ডায়েরি 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হয়। 5 বছর পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এটাকে ধ্বংস করা যায়। জেনারেল ডায়েরির নকল কি অন্য অফিসার, অন্য কাউকে দেওয়া যায়? ঊর্ধ্বতন অফিসারের অনুমতি ব্যতীত এই জেনারেল ডায়েরির নকল অন্য কাউকে কি করা যাবে না? প্রদান করা যাবে না। এই জেনারেল ডায়েরি সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এই রেজিস্টার ঊর্ধ্বতন কর্মচারী বা ম্যাজিস্ট্রেটের হুকুমে থানার অফিসারগণ কাউকে দিতে পারবে না, কারণ ওটা কি হবে? বেআইনি হবে। এই জেনারেল ডায়েরি দেখিয়ে কি করতে পারেন? এই রেজিস্টার এতটাই মূল্যবান যে এই বিষয় দেখিয়ে অনেক তদন্ত কর্মকর্তা, পরিদর্শন বা কর্মকর্তা থানা তদারকি করিয়া থাকেন। তাহলে তদন্ত করার সময় ধরুন পরিদর্শনে আপনি গেলেন, কি দেখে পরিদর্শন করবেন? থানা পরিদর্শন রেজিস্টার দেখে করবেন, খতিয়ান রেজিস্টার দেখে করবেন, নাকি জেনারেল ডায়েরি দেখে? তদন্ত করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, বা পরিদর্শন করে যেটা লিখবেন সেটা পরিদর্শন বইতে লিখবেন। কিন্তু জেনারেল ডায়েরি দেখেও কি করা যায়? পরিদর্শন করা যায়। জেনারেল ডায়েরি দেখলে মোটামুটি প্রতিচ্ছবিগুলো এখানে কি হয়? ফুটে ওঠে। এবং আদালতের বিচার কার্যক্রমের ক্ষেত্রেও এই জেনারেল ডায়েরি কি করা যায়? সাক্ষ্য হিসেবে কি করা যায়? ব্যবহার করা যায়। জেনারেল ডায়েরি কয় কপিতে লিখতে হয়? এটা এমসিকিউ প্রশ্ন। জেনারেল ডায়েরি কয় কপি লিখতে হয়? 2 কপি। তাহলে এখন আসল যে প্রশ্নটা করবো, দেখেন এই প্রশ্নের ভিতরে অনেকেই ভুল করবেন। জেনারেল ডায়েরি 2 কপি হয়, একটা সার্কেল ইন্সপেক্টরের কাছে যাবে, একটা থানায় থাকবে। তাহলে থানায় কোন কপিটা থাকবে? থানায় কোন কপি থাকবে আর কোনটা ও সার্কেল অফিসে কোনটা যাবে? থানায় কোন কপি থাকবে? মূল কপি থাকবে। যেমন এজাহারের মূল কপি কোথায় যাচ্ছে? ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে, তাই না?
তাহলে আমার প্রশ্ন হলো যে এই কার্বন, এটা একটা হলো কি কপি, পেন্সিল কপি যেটা লিখতেছেন মূল, আর একটা হলো কি কার্বন। তাহলে থানায় কোনটা থাকবে, মূল কপি থাকবে নাকি কার্বন কপি থাকবে? প্রশ্ন বেজা লাগতেছে না? সমান সমান হচ্ছে না, কেউ বলতেছে কার্বন কপি থাকবে, কেউ বলতেছে মূল কপি থাকবে। তাহলে মনে রাখবেন, সহজে মনে রাখার জন্য, এটা হলো এজাহারের বিপরীত। এটা এজাহারের কি, এজাহারে যেমন মূল কপি ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায়, আর এই আপনার জেনারেল ডায়েরির ক্ষেত্রে কার্বন কপি ছাড়া এটা যাবে সার্কেলের কাছে। আর মূল কপি কোথায় থাকবে, মূল কপি থানায় থাকবে। ঠিক আছে, মূল কপি, জেনারেল ডায়েরির মূল কপি থানায় কি থাকবে, সংরক্ষিত থাকবে। এটা কোথায় কোথায় হয়, থানা এবং ফাঁড়িতে উভয় জায়গায় সংরক্ষিত হয়। বুঝেন নাই? তাহলে জেনারেল ডায়েরির মূল কপি কোথায় থাকবে, পেন্সিল কপি, যেটা কার্বন কপি, জেনারেল ডায়েরির কার্বন কপি সার্কেল ইন্সপেক্টর সিআর অফিসে দাখিল করতে হবে। পেন্সিল কপি বইয়ের সাথে কি থাকবে, সংযুক্ত থাকবে, পেন্সিল কপি থাকবে। হ্যাঁ সঠিক। আচ্ছা, এই হচ্ছে ফৌজদারি পুলিশ আইনের কত ধারা, 44 ধারা। জেনারেল ডায়েরির অনেক আলোচনা প্রশ্ন পড়ার সময় পড়বো। পুলিশ আইনের 46 ধারা এবং 45 ধারা এবং 46 ধারা যেগুলো আছে, এগুলো আমাদের প্রশ্নমুখী না বা আলোচনার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত পড়ে না, এগুলো আমাদের না নিলেও চলবে। ঠিক আছে, তাহলে আগামীকালকে আবার আপনাদের ক্লাস আছে, দণ্ডবিধি থেকে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কাছে মনে হয়, যদিও বা আমরা অনেক দূর আগে গেছি, আমার কাছে এরকমটা মনে হয়, যদিও বা আমরা গেফে গেফে করব, যে আপনাদের একটা ভালো প্রস্তুতির জন্য আবার ফৌজদারি কার্যবিধি রিভিশন দেই, আবার সাক্ষ্য আইন রিভিশন দেই, আবার দণ্ডবিধি, আবার পুলিশ আইন রিভিশন দিয়ে দণ্ডবিধি শুরু করি। মানে এটা আমার কাছে মনে হয়, মানে আমি এটা আপনাকে বুঝাইতে চাইতেছি এইটা, যে আপনার রিভিশনটা কতটা গুরুত্বপূর্ণ। কথা বুঝাইতে পারছি, যে রিভিশনটা কতটা গুরুত্বপূর্ণ। আগের আইনগুলো যদি ক্লিয়ার না রেখে শুধু সামনের দিকে যেতেই থাকেন, শুধু যেতেই থাকেন, তাহলে কিন্তু যাওয়া যাবে, কিন্তু আসলে গভীরভাবে আইন জানা হবে না। অতএব আপনি, হ্যাঁ নিব, অবশ্যই আগের আইনগুলোকে ভালো করে কি করবেন, ধরে রাখবেন। ফৌজদারির ক্লাসটা যদি দুর্বল থাকেন, নতুনদের সাথে আবার ফৌজদারির ক্লাসগুলো করবেন, এই সুযোগটা আপনাদের আছে। ঠিক আছে, আবার সাক্ষ্য আইন ওইখানে গেলে আবার সাক্ষ্য আইনটা পাবেন ইনশাল্লাহ। এই সুযোগগুলো আপনারা পাচ্ছেন, গ্রহণ করবেন ইনশাল্লাহ। ওই বেসের অনেকেই বলতেছে আপনাদেরকে, আপনাদের বেসে তাদেরকে অ্যাড করার জন্য, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না, আমরা নিচ্ছি না, তাদেরকে নেওয়ার মতো পরিবেশ নাই, সুযোগ নাই আসলে। ঠিক আছে, না একই লিঙ্কে। অতএব একটু গুরুত্ব দেন, সুযোগ আসবে ইনশাল্লাহ, পদোন্নতি হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।